রং বেরং কথার গল্পের আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ, আজ 56 পর্ব। দুদিন পরেই নবীন মতির মা হাবলুকে নিয়ে এসে উপস্থিত। হাবলু জ্যাঠাইমার কোলে চড়ে তার বুকে মাথা রেখে কেঁদে নিলে। কান্নাটা কিসের জন্য স্পষ্ট করে বলা শক্ত। অতীতের জন্য অভিমান, না বর্তমানের জন্য আবদার, না ভবিষ্যতের জন্য ভাবনা। কুমু হাবলুকে জড়িয়ে ধরে বললে, কঠিন সংসার গোপাল, কান্নার অন্ত নেই। কি আছে আমার, কি দিতে পারি যাতে মানুষের ছেলের কান্না কমে? কান্না দিয়ে কান্না মেটাতে চাই, তার বেশি শক্তি নেই। যে ভালোবাসা আপনাকে দেয় তার অধিকার কিছু দিতে পারে না। বাছাড়া সেই ভালোবাসা তোরা পেয়েছিস, জ্যাঠাইমা চিরদিন থাকবে না, কিন্তু এই কথাটা মনে রাখিস, মনে রাখিস বলে তার গালে চুমু খেলে। নবীন বললে, বৌরানী, এবার রজবপুরে পৈতৃক ঘরে চলেছি, এখানকার পালা সাঙ্গ হলো। কুমু ব্যাকুল হয়ে বললে, আমি হতভাগিনী এসে তোমাদের এই বিপদ ঘটালুম। নবীন বললে, ঠিক তার উল্টো। অনেক দিন থেকেই মনটা যাই যাই করছিল, বেঁধে সেধে তৈরি হয়েছিল। এমন সময় তুমি এলে আমাদের ঘরে। ঘরের আশ খুব করেই মিটেছিল, কিন্তু বিধাতা সইল না। সেদিন মধুসূদন ফিরে গিয়ে তুমুল একটা বিপ্লব বাঁধিয়েছিল, তা বোঝা গেল। নবীন যাই বলুক, কুমুই যে ওদের সংসারের সমস্ত ওলটপালট করে দিয়েছে, মতির মার তাতে সন্দেহ নেই। আর সেই অপরাধ সে সহজে ক্ষমা করতে চায় না। তার মত এই যে, এখনও কুমুর সেখানে যাওয়া উচিত, মাথা হেঁট করে। তারপরে যত লাঞ্ছনাই হোক সেটা মেনে নেওয়া চাই। গলা বেশ একটু কঠিন করে জিজ্ঞাসা করলে, তুমি কি শ্বশুরবাড়ি একেবারেই যাবে না ঠিক করেছ? কুমু তার উত্তরে শক্ত করেই বললে, না, যাব না। মতির মা জিজ্ঞাসা করলে, তাহলে তোমার গতি কোথায়? কুমু বললে, মস্ত এই পৃথিবী, এর মধ্যে কোনো এক জায়গায় আমারও একটুখানি ঠাঁই হতে পারবে। জীবনে অনেক যায় খসে, তবুও কিছু বাকি থাকে। কুমু বুঝতে পারছিল মতির মার মন ওর কাছ থেকে অনেকখানি সরে এসেছে। নবীনকে জিজ্ঞাসা করলে, ঠাকুরপো, তাহলে কি করবে এখন? নদীর ধারে কিছু জমি আছে, তার থেকে মোটা ভাতও জুটবে, কিছু হাওয়া খাওয়াও চলবে। মতির মা উষ্মার সঙ্গেই বললে, ওগো মশাই, না, সেই জন্য তোমাকে ভাবতে হবে না। ওই মির্জাপুরের অন্ন জলে দাবি রাখি, সে কেউ কাটতে পারবে না। আমরা তো এত বেশি সম্মানী লোক নই। বড় ঠাকুর তাড়া দিলেই অমনি বিবাদী হয়ে চলে যাব। তিনি আবার আজ বাদে কাল ফিরিয়ে ডাকবেন, তখন ফিরেও আসব। ইতিমধ্যে সবুর সইবে, এই বলে রাখলুম। নবীন একটু ক্ষুণ্ণ হয়ে বললে, সে কথা জানি মেজবউ, কিন্তু তা নিয়ে বড়াই করি নে। পুনর্জন্ম যদি থাকে তবে সম্মানী হয়েই যেন জন্মাই। তাতে অন্ন জলে যদি টানাটানি ঘটে, সেও স্বীকার। বস্তুত নবীন অনেকবারই দাদার আশ্রয় ছেড়ে গ্রামে চাষবাসের সংকল্প করেছে। মতির মা মুখে তর্জন গর্জন করেছে, কাজের বেলা কিছুতেই সহজে নড়তে চায়নি। নবীনকে বারে বারে আটকে রেখেছে। সে জানে ভাসুরের উপর তার সম্পূর্ণ দাবি আছে। ভাসুর তো শ্বশুরের স্থানীয়। তার মতে ভাসুর অন্যায় করতে পারে, কিন্তু তাকে অপমান বলা চলে না। কুমুর প্রতি কুমুর স্বামীর ব্যবহার যেমনই হোক, তাই বলে কুমুর স্বামীর ঘর অস্বীকার করতে পারে, এ কথা মতির মার কাছে নিতান্ত সৃষ্টি ছাড়া। খবর এলো, ডাক্তার এসেছে। কুমু বললে, একটু অপেক্ষা করো, শুনে আসি ডাক্তার কি বলে। ডাক্তার কুমুকে বলে গেল, নাড়ি আরও খারাপ, রাত্রিরে ঘুম কমেছে, বোধ হয় রোগী ঠিক বিশ্রাম পাচ্ছে না। অতিথিদের কাছে কুমু ফিরে যাচ্ছিল, এমন সময় কালু এসে বললে, একটা কথা না বলে থাকতে পারছি নে, জাল বড় জটিল হয়ে এসেছে। তুমি যদি এই সময়ে শ্বশুরবাড়ি ফিরে না যাও,
বিপদ আরও ঘনিয়ে ধরবে। আমি তো কোনো উপায় ভেবে পাচ্ছি না। কুমু চুপ করে দাঁড়িয়ে রইল। কালু বললে, তোমার স্বামীর ওখান থেকে তাগিদ এসেছে, সেটা অগ্রাহ্য করবার শক্তি কি আমাদের আছে? আমরা যে একেবারে তার মুঠোর মধ্যে। কুমু বারান্দায় রেলিং চেপে ধরে বললে, আমি কিছুই বুঝতে পারছি নে কালুদা। প্রাণ হাঁপিয়ে ওঠে। মনে হয় মরণ ছাড়া কোনো রাস্তাই আমার খোলা নেই। এই বলে কুমু দ্রুতপদে চলে গেল। দাদার ঘরে যখন কুমু ছিল, সেই অবকাশে ক্ষেমা পিসির সঙ্গে মতির মার কিছু কথাবার্তা হয়ে গেছে। নানা রকম লক্ষণ মিলিয়ে দুজনেরই মনে সন্দেহ হয়েছে কুমু গর্ভিণী। মতির মা খুশি হয়ে উঠল। মনে মনে বললে, মা কালী করুন তাই যেন হয়। এইবার জব্দ। মানিনী শ্বশুরবাড়িকে অবজ্ঞা করতে চান, কিন্তু এই যে নাড়িতে গ্রন্থি লাগলো, শুধু তো আঁচলে আঁচলে নয়, পালাবে কেমন করে? কুমুকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে মতির মা তার সন্দেহের কথাটা বললে। কুমুর মুখ বিবর্ণ হয়ে গেল। সে হাত মুঠো করে বললে, না না, এ কখনোই হতে পারে না, কিছুতেই না। মতির মা বিরক্ত হয়েই বললে, কেন হতে পারবে না ভাই? তুমি যত বড় ঘরেরই মেয়ে হও না কেন, তোমার বেলাতেই তো সংসারের নিয়ম উল্টে যাবে না? তুমি ঘোষালদের ঘরের বউ তো। ঘোষাল বংশের ইষ্টি দেবতা কি তোমাকে সহজে ছুটি দেবেন? পালাবার পথ আগলে দাঁড়িয়ে আছেন তিনি। স্বামীর সঙ্গে কুমুর অল্পকালের পরিচয় দিনে দিনে ভিতরে ভিতরে কীরকম যে বিকৃত মূর্তি ধরেছে, গর্ভের আশঙ্কায় ওর মনে সেটা খুব স্পষ্ট হয়ে উঠল। মানুষে মানুষের যে ভেদটা সবচেয়ে দূরতিক্রমণীয়, তার উপাদানগুলো অনেক সময় খুব সূক্ষ্ম। ভাষায়, ভঙ্গিতে, ব্যবহারে, ছোট ছোট ইশারায় যখন কিছুই করছে না, তখনকার অনভিব্যক্ত ইঙ্গিতে, গলার সুরে, রুচিতে, রীতিতে, জীবনযাত্রার আদর্শে ভেদের লক্ষণগুলি আভাসে ছড়িয়ে থাকে। মধুসূদনের মধ্যে এমন কিছু আছে যা কুমুকে কেবল যে আঘাত করেছে তা নয়, ওকে গভীর লজ্জা দিয়েছে। ওর মনে হয়েছে সেটা যেন অশ্লীল। মধুসূদন তার জীবনের আরম্ভে একদিন দুঃসহভাবেই গরিব ছিল। সেই জন্যে পয়সার মাহাত্ম্য সম্বন্ধে সে কথায় কথায় যে মত ব্যক্ত করত, সেই গর্বোক্তির মধ্যে তার রক্তগত দারিদ্র্যের একটা হীনতা ছিল। এই পয়সা পূজার কথা মধুসূদন বারবার তুলত কুমুর পিতৃকুলকে খোঁটা দেবার জন্যই। ওর সেই স্বাভাবিক ইতরতায়, ভাষার কর্কশতায়, দাম্ভিক অসৌজন্যে সব শুদ্ধ মধুসূদনের দেহ মনের, ওর সংসারের আন্তরিক অশোভনতায় প্রত্যহই কুমুর সমস্ত শরীর মনকে সংকুচিত করে তুলেছে। যতই এগুলোকে দৃষ্টি থেকে, চিন্তা থেকে সরিয়ে ফেলতে চেষ্টা করেছে, ততই এরা বিপুল আবর্জনার মতো চারিদিকে জমে উঠেছে। আপন মনের ঘৃণার ভাবের সঙ্গে কুমু আপনিই প্রাণপণে লড়াই করে এসেছে। স্বামী পূজার কর্তব্যরতা সম্বন্ধে সংস্কারটাকে বিশুদ্ধ রাখবার জন্যে ওর চেষ্টার অন্ত ছিল না। কিন্তু কত বড় হার হয়েছে তা এর আগে এমন করে বোঝেনি। মধুসূদনের সঙ্গে ওর রক্তমাংসের বন্ধন অবিচ্ছিন্ন হয়ে গেল। তার বীভৎসতা ওকে বিষম পীড়া দিলে। কুমু অত্যন্ত উদ্বিগ্ন মুখে মতির মাকে জিজ্ঞাসা করলে, কি করে তুমি নিশ্চয় জানলে? মতির মার ভারী রাগ হলো। সামলে নিয়ে বললে, ছেলের মা আমি জানবো না তো কে জানবে? তবু একেবারে নিশ্চয় করে বলবার সময় হয়নি। ভালো দায়ী কাউকে ডেকে পরীক্ষা করিয়ে দেখা ভালো। নবীন মতির মা হাবলুর যাবার সময় হলো, কিন্তু দৈবের এই চরম অন্যায়ের কথা ছাড়া কুমু আর কোনো কিছুতে আজ মন দিতে পারছিল না। তাই খুব সাধারণভাবেই শ্বশুরবাড়ির বন্ধুদের কাছ থেকে ওর বিদায় নেওয়া হলো। নবীন যাবার সময় বললে, বউরানী, সংসারের সব জিনিসেরই অবসান আছে, কিন্তু তোমাকে সেবা করবার যে অধিকার হঠাৎ একদিন পেয়েছি, সে যে এমন খাপছাড়াভাবে হঠাৎ আরেকদিন শেষ হতে পারে
সে কথা ভাবতেও পারিনি। আবার দেখা হবে। নবীন প্রণাম করলে হাবলু নিঃশব্দে কাঁদতে লাগলো। মোতির মা মুখ শক্ত করে রইল, একটি কথাও কইল না।